বেলাল বলে মাছ খাবো না, আঁশ ছুবো না, কাশি যাব। বেড়াল আপনার, আমার বেলাল। আবার একেনবাবু হচ্ছে এটাই একটা ইটসেলফ একটা মজার লেগেছে যে 11th time I'm going to play this character. আপনি যবে থেকেই পাশবালিশের ওয়ার্ডগুলো পড়তে শুরু করেছেন না, আপনি কেমন বদলে গেছেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং, বেনারসে হতে চলেছে, কারণ বেনারস আমার খুব প্রিয় একটা জায়গা, সেখানে আরেকবার যাব। যদিও যখন শুনলাম যে এটা মার্চ মাসে হবে তখন একদমই ভালো লাগেনি। এই যে কাশির অলিতে গলিতে যে গানের রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায়? কি বলে? রেওয়াজি কাশি। অভিনয় করতে গিয়ে দুজনের ক্ষেত্রে সব থেকে বেশি কোন জিনিসটা ভাবায়? আমি যেহেতু এই চরিত্রটা অনেকবার করেছি, আমার একটা চেনা চরিত্র হয়ে গেছে। একটা ফ্র্যাঞ্চাইজি ক্যারেক্টার হলে তো তার একটা গন্ডি তৈরি হয়ে যায় যে মানুষটা এইরকম, তার খুব বাইরে যাওয়া যায় না। মানে আমি যদি একদম অন্যরকম ভাবে একেনবাবু হঠাৎ করতে শুরু করি তাহলে তো সেটা ভালো লাগবে না। এই ধরনের গল্পে চরিত্রগুলোর যে গ্রাফ থাকে তাতে অনেক কিছুই থাকে যেগুলো শেষে গিয়ে দর্শক জানতে পারে, কিন্তু চরিত্রটা তো সেটা প্রথম থেকেই জানে। ফর এক্সাম্পল ধরো আমার চরিত্র খুন করেছে, দর্শক শেষে গিয়ে জানতে পারছে ওই খুন করেছে, কিন্তু এ তো জানে এ খুন করেছে, কিন্তু একে সবার থেকে সেটা লুকিয়ে রাখতে হবে। আপনারা না খুব ক্রিটিসাইজ করেন আমাকে এখন। রূপ রস রহস্যে ভরা বেনারসে এবার এক অদ্ভুত ঘটনা। শহরের গলি হুপসিতে ঘুরে বেড়াচ্ছে বিভীষিকার ছায়া, আর সেই রহস্যের উদ্ঘাটন করতেই আবার ফিরে এসেছেন আমাদের সকলের প্রিয় একেনবাবু। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দুই চক্রবর্তী, একজন হলেন অনির্বাণ চক্রবর্তী আর একজন হলেন গৌরব চক্রবর্তী। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে বেনারসে বিভীষিকা নিয়ে মানুষের মধ্যে তো একটা উত্তেজনা তৈরি হয়েছেই। প্রথম যখন তোমরা স্ক্রিপ্টটা হাতে পেয়েছিলে তোমাদের প্রতিক্রিয়া কি ছিল? আমার তো প্রথম এক্সাইটমেন্টটা ছিল যে একেনবাবুর ছবি, তো সেইটাই সবচেয়ে বড় ড্র ছিল। এবং তার সঙ্গে প্রথমে গল্পটা শুনি জয়দীপ মুখার্জির কাছ থেকে, এবং এই শুনে মনে হয় কোন চরিত্রটার জন্য আমাকে বলছে, মানে সমীরণের জন্য না সুবিমলের জন্য, দুটোই হতে পারে। তো তখন তারপরে বললো না সুবিমলের জন্য। আমি বললাম বাহ, খুব ইন্টারেস্টিং চরিত্র, আমার খুব খুব ভালো লেগেছে। মানে একেনবাবুর গল্পে একটা দারুণ জিনিস থাকে যে ফেলুদার মতো একটা ট্রাভেলগ থ্রিলার থাকে, আবার তার সঙ্গে সঙ্গে মানে মজা থাকে, তার সঙ্গে সঙ্গে একটা বুদ্ধিমত্তার পরিচয় থাকে। এবং এই ক্ষেত্রে ট্রেলারটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন যে দুটো জিনিস সাইমালটেনিয়াসলি চলছে, একটা বাড়ির রহস্য, একটা বেনারসে ব্লাস্টের রহস্য। তো দুটো একসঙ্গে একেনবাবুকে সলভ করতে হচ্ছে, এইটা মানে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, মানে দারুণভাবে সাজানো হয়েছে গল্পটা। আমার তো আবার একেনবাবু হচ্ছে এটাই একটা ইটসেলফ একটা মজার লেগেছে যে 11th time I'm going to play this character. আর গল্পটা খুবই ইন্টারেস্টিং, বেনারসে হতে চলেছে, কারণ বেনারস আমার খুব প্রিয় একটা জায়গা, সেখানে আরেকবার যাব। যদিও যখন শুনলাম যে এটা মার্চ মাসে হবে তখন একদমই ভালো লাগেনি, কারণ তখন খুব গরম থাকে। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, কারণ আমাদের হোলির সময়টায় করতে হতো শুটিং, কারণ হোলি এবং হোলির কিছুদিন দুদিন আগে মাসান হোলি বলে একটা হয়, সেইটা আমাদের ছবির ক্লাইম্যাক্স। তো আমাদের ওই সময়টায় যেতেই হতো। তো সেই সব মিলে তারপরে যখন শুনলাম স্ক্রিপ্টটা খুব ভালো লাগলো, গল্প বলার ধরনটা একেনবাবুতে যেরকম হয় তার থেকে এবার আলাদা। ট্রেলারেই মোটামুটি বুঝিয়ে দেওয়া গেছে যে কে খারাপ লোক, অপুদার ক্যারেক্টারটা, কিন্তু সেখানেই গল্প শেষ না, আরও অনেক সন্দেহজনক এবং খারাপ লোক আছে যাদের ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে না। তো সেইগুলো খুব সুন্দর, এবং প্যারালালি ও যেটা বললো না যে দুটো অপরাধ চলছে, সেইগুলো কি সত্যি দুটো আলাদা নাকি তারা এক, সেই দুটোকেই সলভ করা যাবে নাকি একটাকে বাকি রাখা হবে পরের কোনো ছবির জন্যে, এই সবগুলো খুব ইন্টারেস্টিং। এবং তারপরে আরও যখন শুনলাম যে এবারের গল্পে, প্রত্যেকবার গল্পে তো নতুন নতুন চরিত্র আসে, নতুন অভিনেতারা আসে, এবার যখন শুনলাম যে আমাদের এই গল্পে অপুদা, গৌরব, ঈশা, বিশ্বনাথ, ঋষভ, স্বীকৃতি এবং আরও অনেকে আছেন, তখন আরও খুব ভালো লাগলো, কারণ প্রত্যেকে খুব দুর্দান্ত অভিনেতা, সেটা তো আমরা জানি। আচ্ছা, বেনারস শহরটাকে মানে রহস্যের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়ার কারণ কি ছিল, মানে পেছনের কারণটা কি ছিল? সেই ক্রেডিটটা তো হচ্ছে পদ্মনাভ দাশগুপ্তর এবং জয়দীপ মুখোপাধ্যায়, যারা স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর।
কারণ হচ্ছে আমাদের একেনবাবুর গল্পগুলো আমরা ওয়েব সিরিজে বা ছবিতে যেখানে দেখতে পাই, অ্যাকচুয়াল গল্পগুলো সবসময় সেখানকার না, সেখানে ওখানে অ্যাডাপ্ট করা হয় ওই শহরে, এবং যখন অ্যাডাপ্ট করা হয় তখন ওই শহরের বা ওই জায়গাটার যা ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে ইনকর্পোরেট করা হয়। মানে বেনারসের যদি হয় ঘটনাটা, এবার যে কোনো জায়গা যেখানে জায়গাটা এই যে এত প্রাচীন একটা শহর, যেখানে এত অলিগলি রয়েছে, এত ঘাট রয়েছে, এত কালারফুল একটা শহর, সেখানে কোনো রহস্য যদি নিয়ে গিয়ে ফেলা হয় সেটা সবসময় খুব ইন্টারেস্টিং হবে একটা এমনি প্লেন কোনো একটা শহর বা জায়গার তুলনায়। তো সেইটা ঘটেছে। আমার ধারণা ওইটার জন্যই বেনারসকে ভাবা, এবং তাছাড়া আরও একটা কারণ, সেটা হচ্ছে আমরা যখন এগুলো নিয়ে ছবি বানাই বা ওয়েব সিরিজ বানাই, সবসময় চেষ্টা করা হয় এমন একটা জায়গাকে বাছা যার সাথে বাঙালিদের একটা কানেকশন আছে, তাতে ইন্টারেস্ট ফিল করে। যেমন আমরা পুরী করেছিলাম, আমরা দার্জিলিং করেছি, রাজস্থান করেছি, এইগুলোর সাথে বাঙালিদের কিন্তু কোনো যোগাযোগ, সেটা কোনো ছবির মাধ্যমে হোক, বারবার ঘুরতে যাওয়ার কারণে হোক, তাই না? যেমন রাজস্থান এবং বেনারসের কথা বললেই ফেলুদার ছবির কথা মনে পড়ে। তো এরকম কোনো একটা জায়গাকে বাছা হয়, তো সেই হিসেবেও বেনারস একটা কার। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গের বাইরে একটা শহর যেখানে এত পরিমাণ বাঙালি থাকে, ঠিক ঠিক, শুধু বেড়াতে যান না, থাকেন, মানে এইটা মানে অভাবনীয় ব্যাপার। এবং অনেক আমরা অবাঙালিকে মিট করেছি যারা আমাদের একদম বাঙালিদের মতো ঝরঝরে বাংলা বলতে পারেন, এবং তারা বাংলা সিনেমা দেখেন, বাংলা ওয়েব সিরিজ দেখেন, বাংলা টিভি সিরিয়ালস দেখেন। এবং আমার মনে আছে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে যেদিন জানতে পারলো, এই আমরা যখন শুটিং করছিলাম, যে এখানে একেনবাবুর শুটিং হচ্ছে, সে খুঁজে খুঁজে চলে এলো কোথায় আমরা শ্যুট করছি। তারপর থেকে লাগাতার সে আমাদের শুটিংয়ের সাথে সাথে ঘুরেছে, ক্রাউড ম্যানেজমেন্ট করেছে। সে কিন্তু অবাঙালি একটি ছেলে। তার পরিবারের মানে লাকিলি এমন হয়েছে, আমরা একটা জায়গায় শ্যুট করতে গেছি যেখানে তার ঘর, তার মা, তার পরিবারের লোকজন এসে আমাদের সাথে দেখা করেছে। তো এই খুব ইন্টারেস্টিং ঘটনা। মানে ওখানে অনেক অবাঙালিরা রয়েছেন যারা একদম বাঙালি কালচারের সাথে ভীষণভাবে যুক্ত। এই শহরটা কি ছবিতে চরিত্র হয়ে উঠেছে কোনোভাবে? হ্যাঁ, একদমই। মানে এই উপেক্ষা করার কোনো জায়গা নেই। মানে সিনগুলোই এমন করে লেখা, তাই না? হ্যাঁ, যে সিনগুলোই এমন করে লেখা যে সেখানে ওগুলোকে মাথায় রেখেই লেখা যে বেনারসের গলি কীরকম, সেই গলিতে এক নাগাড়ে লোক যায়, ভেন্ডার্সরা তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, গরু ষাঁড় যাচ্ছে, স্কুটার যাচ্ছে, হ্যাঁ, তার মধ্যে আমরাও শুটিং করছি, তার মধ্যে চেস সিকোয়েন্সেস হচ্ছে, ঘাটগুলোর যে চরিত্র আছে, সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধেবেলা একরকম, সেই আরতি যেটা হয়, সে সব কিছু এখানে আছে, এবং সেটা খুব দুর্দান্তভাবে আছে। ছবি করার সময় বেনারস যাওয়া এবং সেখানকার যদি অভিজ্ঞতাটা কেমন ছিল? বল। খুবই ভালো, দারুণ অভিজ্ঞতা ছিল। প্রথমত বেনারসে যাচ্ছি, এইটাই একটা ভালো লাগা, আমাদের সকলের প্রিয় জায়গা, ফেলুদার সেই জয়বাবা ফেলুনাথের শহর। তো সেইখানে যাওয়ার মানেই খুব আনন্দের বিষয় একটা। এবং আমার এর আগে একবারই যাওয়ার সুযোগ হয়েছিল, তবে শুটিং করতে এই প্রথম গেলাম। দারুণ লাগলো, দারুণ। মানে ওয়েদার আর একটু আবর্জনা বাদে বাকিটা খুব এনজয়েবল। এবং ওই বিকেলের দিকে বোটে করে নদীর ওপরে যদি একবার ঘোরা যায়, মানে মনে হয় এখানেই থেকে যাই, আর ফিরে যেতে ইচ্ছে করে না। দারুণ দারুণ। আমাদের ইনফ্যাক্ট প্রত্যেক দিন বোটে চড়তে হতো। সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা, যেটা হচ্ছে যে বেনারসের যে বিভিন্ন ঘাটগুলো আছে সেখানে একদম ঘাট পর্যন্ত গাড়ি যায় না, কারণ তার আগে এত সরু গলি, অনেক আগে থেমে যেতে হয়, বাকিটা হেঁটে যেতে হয়। এবার আমরা যখন শুটিং করতে যাচ্ছি তখন তো শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে প্রচুর ইকুইপমেন্টস, লাইট থাকে, ক্যামেরা থাকে, তো তখন ওগুলো ঘাড়ে করে নিয়ে ওই গলি দিয়ে যাওয়া সম্ভব না, অতটা ডিস্টেন্স। সেই জন্য আমরা করতাম কি, যে সকালবেলা হোটেলে রেডি হয়ে আমরা একটা ঘাটে চলে যেতাম, মানে যে ঘাটে একদম শেষ অবধি গাড়ি যায়, অসি ঘাট সেটার নাম। সেখান থেকে আমরা বোটে করে অন্য একটা ঘাটে যেতাম, সেখানে নামতাম, নেবে আবার সেখান থেকে উঠে আমরা করতাম, আবার ওরমভাবে ফেরত আসতাম। তো শুটিংয়ের কারণেও যেমন বোটে উঠতে হয়েছে, মানে বোট সেরকম শর্টস আছে, সিনস আছে, তাছাড়াও প্রত্যেক দিন যাতায়াতের জন্য আমাদের ওই বোট ইউজ করতে হতো। ও যেমন বললো, আমারও বেনারস অ্যাকচুয়ালি খুবই পছন্দের জায়গা, আমি অনেকবার গেছি আগে, তাও আমি শীতকালে যেতে পছন্দ করি। তো আমার যেমন খুব আধ্যাত্মিক যোগ নেই, কিন্তু এটার এত পুরনো একটা শহর, এত রিচ এটার কালচার, যে
সেই যোগটা না থাকলেও, এবং আমার একটুখানি আবর্জনা নিয়ে একটুখানি রাগিন ব্যাপার আছে, হ্যাঁ, খুব ক্লিন জায়গা না হলে আমার, কিন্তু বেনারসি গিয়ে কখনো সেটা মনে হয়নি যে এই জায়গাটা এতটা পরিষ্কার না, এই গলিগুলো তো কি নোংরা, এই ঘাটগুলো, আমি ওখানেই বসে, ওখানে গেলে আমার আর তখন কিছু মনে হয় না। বেনারস থেকে যখন শুটিং করে ফিরে এলে তখন সব থেকে বেশি তোমরা কি মিস করেছো? ওখানকার খাবার দাবার, মানুষজন, নাকি ওখানকার ঘাট, কোনটা? ঘাট তো দেখো আমি অনেকবার গেছি আগে, বেনারসের খাবার যেগুলো বিখ্যাত তার মধ্যে একটা খাবার গরম, আমরা তো গরমে গেছি এবার, সেটা পাওয়া যায় না, সেটা হচ্ছে মালাইও বলে একটা খাবার, সেটা শুধু শীতকালে পাওয়া যায়, সেটা আবার পাইনি। আর অন্য যে খাবারগুলো বিখ্যাত, কচুরি বা চাট, লস্যি খেয়েছি, কিন্তু বাকিগুলো না শুটিং করতে গিয়ে খাওয়া একটুখানি ভেবে চিন্তে খেতে হয়, কারণ শরীর খারাপ হয়ে গেলে পরের দিন কেউ ছুটি দেবে না, যে ঠিক আছে আজকে তোমার ভালো লাগছে না, শরীর খারাপ, আজকে তুমি থাকো, রেস্ট নাও, এটা তো হবে না, যেমন একটু রেস্ট্রিকশনস রাখতে হয় খাবারে। তো এইবারে শুটিং করতে গিয়ে আমি খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ভাবতে পারিনি, তো মিস করেছি এগুলোর মধ্যে, খাওয়াকেই মিস করেছি ফিরে এসে, কারণ খাবারগুলো এবারে আর এক্সপ্লোর করা হয়নি। আমার তো হচ্ছে এই শুটিংটাই মিস করেছি বাড়ি ফিরে এসে, মানে এই ইউনিটটা এত ভালো, এবং আমাদের যাদেরকে সব কো অ্যাক্টর হিসেবে পেয়েছি, আমাদের শুটিংয়ের অ্যাটমসফিয়ারটা এত আনন্দদায়ক হতো যে মানে ফিরে আসার পরে ওই জিনিসটাকেই খুব মিস করতাম, যে এই সকলের সঙ্গে রোজ দেখা হওয়া, সকাল থেকে রাত্রির একসঙ্গে থাকা, যতই ডিফিকাল্ট কাজ হোক, যতই গরম হোক, খুবই আনন্দে কেটেছে ওই কটা দিন। হ্যাঁ, আমরা কি মানে কলকাতায় এসেও আমরা শ্যুট করেছি তারপর পরই, এইটারই বেশ অনেকটা অংশ, কিন্তু বাইরে থাকলে যেটা হয় সেটা হচ্ছে তো প্রায় 24 ঘন্টা একসাথে থাকা, একই হোটেলে থাকি, একসাথে যাতায়াত করি, সেটা তো আর কলকাতায় এলে হয় না, সেটা নিশ্চয়ই, হ্যাঁ, মানে সত্যি যদি খুব মনের মতো একটা ইউনিট হয়, আউটডোর থেকে ফিরে এসে একটা ওরকম একটা ভয়েড তৈরি হয়। ঠিক। শুটিং করতে গিয়ে কোনো মজার ইনসিডেন্ট কি ঘটেছে? আমার পুরোটাই, আমি এই কোশ্চেনটা সবচেয়ে ভয় পাই, কাজে আমি ইন্টারভিউতে কখন এটা জিজ্ঞেস করা হবে যে শুটিং করতে গিয়ে মজার অভিজ্ঞতা। আমার পুরোটাই খুব মজার অভিজ্ঞতা, মানে যখন থেকে একেনবাবু করতে যাই, মানে যখন অ্যানাউন্সড হয়, তার প্রিপারেশন চলে, যাই শ্যুট করতে, ফিরে আসি, পুরোটাই খুব মজা। ও যেটা বলছিল যে আমাদের খুবই একটা লাইভলি একটা অ্যাটমসফিয়ার থাকে, মেম্বার্সরা খুব ভালো, ইভেন জয়দীপদার যে ডিরেক্টোরিয়াল টিম, তারা এত 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 ভালো, এবং তাদের সাথে এতদিন ধরে কাজ করছি, যে ও একেনবাবুতে নতুন হলেও ও জয়দীপদার সাথে অনেক দিনের পরিচিত, সুতরাং জয়দীপদার সাথে ওর প্রচুর আলাপ, ওর প্রথম কাজ, হ্যাঁ, ওর প্রথম, আমি যে প্রথম সিরিয়াল করেছিলাম গানের ওপারে, তার পরিচালক জয়দীপ মুখার্জি ছিলেন, এবং সানিদা যে এখন জয়দীপ মুখার্জিকে অ্যাসিস্ট করে, অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করে, সেই সানিদাকেও তখন থেকে দেখছি আর কি, মানে তো এই ইউনিটের সঙ্গে বহুদিনের একটা যোগাযোগ, এবং ওরা নিজেরাও এত ভালো, পুরো ইউনিটটা এত বন্ধুত্বপূর্ণ, সবার সাথে সম্পর্ক, আমি তো অনেকদিন কাজ করছি ওদের সাথে, তো সেই জন্যে সবসময়টাই খুব মানে মজা করে কেটে যায়। একেনবাবু যে চরিত্রটা, এটা বাইরে থেকে ঠিক যতটা সোজাসাপটা লাগে, ভেতর থেকে কি আদতেও এতটাই সোজাসাপটা? না না, এটা আমি প্রথমে জানতাম না, যখন একেনবাবু প্রথম করেছিলাম তখন মনে হয়েছিল খুবই সোজা সরল, একদম খুব ছেলে মানুষই আছে আমার একটা মানুষ। পরে বুঝতে পারলাম, আমি তো 11 বার এটা অভিনয় করতে করতে বুঝেছি যে না, মানুষটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, ছেলে মানুষই না থাকলে একটা এরকম অ্যাডাল্ট মানুষের পক্ষে এই সমস্ত কাজ ও যা করে ওগুলো করা সম্ভব হতো না, কিন্তু সেটাই সব না, ওইটার বাইরে ওর ভেতরে একটা খুব মানে খুব ইন্টেলিজেন্ট শার্প একটা মানুষ আছে, তার সাথে একটা শেয়ানা মানুষও আছে, যে আবার এটা জানে যে ওই ছেলে মানুষটাকে কী করে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো সুতরাং ওকে দেখে যত মনে হয় ও সোজা সাপটা খুবই, কিন্তু খুব সরল মানুষ না, মানে সরলতা আছে, ওর মধ্যে কোনো খারাপ নেগেটিভ ব্যাপার কিছু নেই, খুবই পজিটিভ একটা মানুষ, কিন্তু শুধুই সরল না। এটা আমার, তোর দেখে কি মনে হয়? হ্যাঁ, আমার তো ডেফিনেটলি মনে হয় যে প্রথমত একটা সত্যি একটা অদ্ভুত সারল্য আছে এই মানুষটার মধ্যে, এবং তা না হলে রেওয়াজি কাশিও বেরোয় না, কিংবা এই পাশ বালিশের ওয়ার্ডের মতো প্যান্টগুলো বলতে পারেন না, মানে তার মধ্যে একটা অদ্ভুত সারল্য রয়েছে, কিন্তু কোন জায়গাটা কঠোর হতে হয় সেটা তিনি খুব ভালো করে জানেন, এবং সেটাকে এত সুন্দরভাবে, মানে প্রচন্ড রূঢ় না হয়েও একটা অদ্ভুত একটা দৃঢ়তা, হ্যাঁ,
একটা বেরিয়ে আসে তখন, মানে সেইটা কিন্তু সারল্যটা কোথাও মরে যায় না। তো এইটা একটা অদ্ভুত কম্বিনেশন, এটা মানে একজন অভিনেতাই জানে তিনি কি করে করছেন। মানে আমাদের মতো অভিনেতাদের পক্ষে এটা করা খুব খুব ডিফিকাল্ট, খুবই কঠিন ব্যাপার। মজার মধ্যে থেকে একটা কেসকে সলভ করছেন। তোমার সাথে বা দুজনের ক্ষেত্রেই বলছি, যদি হয় কোনো একটা ঘটনা ওরম ধরনের একটা দেখছো একটা খুন হচ্ছে বা কিছু, সে সময় তোমাদের কি প্রতিক্রিয়া? আমি তো ঘাবড়ে যাবো, আমি সামনে একটা খুন হতে দেখ। আমি দেখো একেন বাবুর তোমাকে পেশাটা ভুললে চলবে না, সেটা হচ্ছে ও কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ, মানে পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন মানুষ, এবং সে কিন্তু প্রপারলি ট্রেন্ড। ওর নেচারটা ওই রকম যে ও খুব হাসি মজাক করে এই কাজগুলো করতে থাকে, কিন্তু সেইগুলোকে ডিল করার যে ক্যাপাবিলিটি সেটা আমার মধ্যে থাকবে কি করে? আমি তো না পুলিশ, আমি না ডিটেকটিভ, আমার সামনে ওরকম একটা ঘটনা ঘটলে আমি ঘাবড়ে যাব। হ্যাঁ, কিন্তু আমার যেটা খুব ভালো লাগে যে কোয়ালিটিটা একেন বাবুর, সেটা হচ্ছে একেন বাবু খুব সিরিয়াস কাজ যখন করে তখনও কিন্তু মানে সিরিয়াস একটা মুভ করে থাকে না, ও সব কিছুই খুব হাসি খুশি মেজাজে করে নিতে পারে, সেটা একটা এক্সট্রা কোয়ালিটি যে কোনো মানুষের। এই গল্পের সব থেকে সুন্দর মুহূর্ত, মানে এই যে সিনেমাটা করতে গিয়ে সব থেকে সুন্দর কি মুহূর্ত তোমরা ফেস করেছো? মানে সব খারাপ কিছু যদি না আইডেন্টিফাই করতে পারি, তাই না, সবচেয়ে ভালো বলাটা মুশকিল। মানে পুরোটাই খুবই আনন্দে মজায় হয়ে গেছে ব্যাপারটা। তোর আলাদা করে কিছু মনে পড়ছে? না, আমারও তাই, মানে খুবই আনন্দের। এবং ওই কি হতো, অনির্বাণদা, সুহত্র, সোমক, ওদের তো সকালবেলা বেরোনো, মধ্যরাতে ফেরা, মানে সমস্ত সিনেই তারা রয়েছেন, তো প্রচণ্ড চাপ থাকতো। অনেক দিন এরকম হয়েছে আমাদের তাড়াতাড়ি ব্যাক আপ হয়েছে। তো তার ফলে কি হয়েছে, আমি আর একদিন আমার আর শাশ্বত চ্যাটার্জির মানে অপু কাকুর তাড়াতাড়ি প্যাক আপ হলো। আমরা দুজনে, আমাদেরকে একটা বোট দিয়ে দেওয়া হলো, সেই বোটে করে আমরা ফিরে গাড়িতে চড়ে হোটেলে ফিরবো। এবার ওইটা যে কি আনন্দের একটা অভিজ্ঞতা, মানে প্রথমত সবাই কাজ করছে, আমাদের ছুটি হয়ে গেছে। দ্বিতীয়ত ঠিক সানসেটটা হচ্ছে, তখন আমরা বোটে করে প্রত্যেকটা ঘাট ক্রস করে করে যাচ্ছি, সন্ধ্যা আরতির সব ব্যবস্থাপনা চলছে, এবং প্রচুর লোকে ওখানে, কেউ জলে ডুব দিচ্ছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, আর এত সিনিক লাগছে বিষয়টা দেখতে। মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে কি কারণে এসছি, মনে হচ্ছে বেড়াতেই এসছি বোধহয়, মানে এত দারুণ অভিজ্ঞতা। আমাদের আমার এবং ও যেমন বললো সুহত্র, সোমক, আমাদের এত সিন থাকে একেন বাবুর সময় যে আমরা কোনো কিছু আলাদা করে এনজয় করতে পারি না, এবং যাদেরই আলাদা করে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যায় তাদের হিংসা করি, মানে তাদের উপর রাগ হয় খুব। ওরা মাঝে মাঝে একটা দিন গ্যাপও পেয়েছে, যেদিন ঘুরতে গেছে, এইসব হয়, এটা প্রত্যেকটারই হয়। আমার এমনিতে না, এমনি কপাল ভালো না, মানে যে কোনো ফিল্মেই আমি দেখেছি যে আমি কখনো একটা দিন আমার একবেলা ফাঁকা, আজকে মাঝে একদিন গ্যাপ, এরকম কোনো দিন হয় না। সুতরাং আমি সবাইকে খালি দেখি যে এইসব করে। না, ভালো ওই তাড়াতাড়ি ছুটি হওয়া থেকে ওই পর্দায় মলার চরিত্রে নিজেকে দেখাটা বোধহয় বেশি ইন্টারেস্টিং, ভালো লাগার। ওই যার আর কি যেটা হয় না সেটাই মনে হয়। কিন্তু যাই হোক আর কি, মানে খুবই মজা করে কেটেছে। আর বেনারসে অ্যাকচুয়ালি ওইটা মানে এমনি হিংসা হতো যে এই চলে যাচ্ছে, এখন গিয়ে কি মজা করবে, এখন হয়তো রেস্ট নেবে, এখন হয়তো ঘুরতে বেরোবে, আমাদের এখন অনেকক্ষণ চলবে। কিন্তু বেনারস যেহেতু আমার একদম নতুন জায়গা না, মানে ঘোরা, সেহেতু কিছু মিস করে যায়নি। কিন্তু ওই মাঝে মাঝে মনে হয় তো একটু যে আমিও একটু কয়েক ঘন্টা একটা হতো, সেটা হচ্ছে মাঝে মাঝে আমাদের সন্ধেবেলার টাইমটাতে একটুখানি ফাঁকা দিতে হতো, কারণ তখন যে আরতি হয় ওইখানে তো খুব ভিড় হয়। তারপরে ওই গলি দিয়ে যে মানুষজন যারা দর্শনার্থী গেছেন তারা ফেরত আসে, ওই সময়টা গলি টলিতে রাস্তায় এত ভিড় থাকে, ওই সময়টা আমাদের অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো ওর কাছাকাছি যদি শ্যুট হতো, এমনি গ্যাপ দিতে হতো, কারণ ওই সময়টা আমরা পারতাম না, মানে ম্যানেজ করা সম্ভব হতো না। এই বাদে আর কি, কিন্তু ঠিক আছে, সব কিছু মিলে খুবই মজার অভিজ্ঞতা। অভিনয় করতে গিয়ে দুজনের ক্ষেত্রে সব থেকে বেশি কোন জিনিসটা ভাবায়? এক্ষেত্রে ভাবিয়েছে, এক্ষেত্রে এমন কিছু ভাবাইনি, কারণ আমি যেহেতু এই চরিত্রটা অনেকবার করেছি, আমার একটা চেনা চরিত্র হয়ে গেছে। একটা জিনিসই খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি ক্যারেক্টার হলে তো তার একটা গণ্ডি তৈরি হয়ে যায় যে মানুষটা এইরকম, তার খুব বাইরে যাওয়া যায় না। মানে আমি যদি একদম অন্যরকমভাবে একেনবাবু হঠাৎ করতে শুরু করি, তাহলে তো সেটা ভালো লাগবে না। তো ওর যা যা বৈশিষ্ট্য আছে সেগুলোকে রেখেও প্রাণবন্ত কি করে রাখা যেতে পারে যাতে নতুন লাগে, সেইটা একটা চিন্তা করতে হয় যে ফ্রেশনেসটা কিভাবে আর কি আমরা বজায় রাখবো। আমার ক্ষেত্রে এই যে কোনো চরিত্রে মানে
স্পেশালি হুডানিট বা থ্রিলার গল্পে যেটা হয়, একটা চরিত্র শুরু থেকে একটা শেষ থাকে, একটা গ্রাফ থাকে, এবং সেটা কি হয় অনেক কিছুই থাকে একটা চরিত্রের সম্বন্ধে। আমি স্পেসিফিক্যালি এই ছবিটার কথা বলছি না, এই ধরনের গল্পে চরিত্রগুলোর যে গ্রাফ থাকে তাতে অনেক কিছুই থাকে যেগুলো শেষে গিয়ে দর্শক জানতে পারে, কিন্তু চরিত্রটা তো সেটা প্রথম থেকেই জানে। এবং ধরো ফর এক্সাম্পল, ধরো আমার চরিত্র খুন করেছে, দর্শক শেষে গিয়ে জানতে পারছে ওই খুন করেছে, কিন্তু এ তো জানে এ খুন করেছে, কিন্তু একে সবার থেকে সেটা লুকিয়ে রাখতে হবে। তো এমন একটা অভিনয় করতে হবে যেটাতে মনে হবে যে খুন করেনি, অথচ যে ছবিটা দেখে নেবে সে ফিরে গিয়ে ভাববে হ্যাঁ ও এটা করেছিল, যেটার থেকে বোধহয় বোঝা যাচ্ছিল যে তো খুব একটা কমপ্লেক্স ব্যাপার এটা। তো এই ধরনের ছবিতে যে কোনো চরিত্রেরই একটা গ্রাফ থাকে। আমি বলছি না আমি এখানে কোনো খুনটুন করেছি, এটা কোনো স্পয়লার হিসেবে নেবেন না, এটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। তো এই জিনিসটাকে মাথায় রেখে চলাটাই হচ্ছে ভাবনার বিষয়, আর বাকিটা তো। একেনবাবু চরিত্রটা এখন শুধুই একটা চরিত্র না, মানে মানুষের মধ্যে প্রত্যেকবারই একেনবাবু নিয়ে একটা আশা থাকে। তো সেটা কি কোথাও কি চাপ লাগে, নাকি মনে হয় যে এই বিশ্বাসটাই অনুপ্রেরণা জাগাচ্ছে? সেকেন্ডটাই চাপ। দেখো, একটা যে কোনো ভালোবাসার সাথে একটা রেসপন্সিবিলিটি আসে। এতবার করেছি, দর্শকরা পছন্দ করেছেন, তো একটা আমাদের খুবই সতর্ক থাকতে হয় যে আমরা যেটা করেছি সেই ভালোবাসা যে পেয়েছি সেটার যাতে আমরা সম্মান রাখতে পারি, এবং সেটা যাতে কোনোভাবে মানুষকে, দর্শকদের লেট ডাউন না করে যে বাবা এবার আমরা যদি আগের থেকে ভালো না করতে পারি, অ্যাটলিস্ট সেম লেভেলটা যাতে মেনটেন করতে পারি। অবশ্যই চেষ্টা করি যাতে আরও ভালো লাগে। সেটাকে যদি চাপ বলি তাহলে চাপ, সেটাকে যদি বলি দায়িত্ব তাহলে দায়িত্ব। কিন্তু আমি সবসময় খুব এক্সাইটেড থাকি এটার জন্যে। মানে এটা হচ্ছে অন্য অনেক চরিত্র করছি, মাঝে মাঝে যে একেনবাবু করছি ওটা একটা বাড়িতে ফেরার মতো আর কি। বাড়িতে ফিরলাম, আবার বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার একটা অন্য চরিত্র করতে গেলাম। এই সিনেমার শেষে দর্শকদের কাছ থেকে কি ধরনের মন্তব্য পেতে চাও তুমি? সব পজিটিভ মন্তব্য, ভীষণ ভালো লেগেছে, দুবার দেখবো, বাড়ির সবাইকে নিয়ে দেখবো, এইরকম মন্তব্য। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলে দাও আমাদের বাণীটা। দি একেন বেনারসি বিভীষিকা রিলিজ করতে চলেছে সিনেমা হলে 16ই মে অনওয়ার্ডস। অবশ্যই দেখবেন, হলে গিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে, পরিবারকে নিয়ে। আমার ধারণা আপনাদের যেরকম একেনবাবুর আপনারা সকলে ফ্যান, যেরকম আমরা সকলে ফ্যান, সেরকম এই ছবিটা ভীষণ আনন্দ দেবে এবং সপরিবারে দেখার মতো একজন আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞেস করেছেন আমার 10 বছরের ছেলেকে কি নিয়ে যেতে পারি ছবিটা দেখার জন্য। এটা তো মানে একেনবাবুর ছবি, প্লিজ 8 বছর 6 বছর নিয়ে, মানে যদি সে বুঝতে পারে আর কি, মানে ভীষণ আনন্দ দেবে। 8 থেকে 80 সকলের জন্য এই ছবি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।